বর্তমানে বাগানিরা আজকাল নিত্য নতুন মিডিয়ার খোঁজ করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিন্ডার। ছাদ বাগানে গাছ করার ক্ষেত্রে এই সিন্ডারের উপকারিতা অনেক, তাই বর্তমানে এই সিন্ডারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি টবেতে সিন্ডারের মধ্যে গোলাপ গাছের প্রতিস্থাপন সম্বন্ধে আলোচনা করব। সিন্ডারটা দেখতে কেমন? এখানে যে দেখছো, এইগুলো হচ্ছে সিন্ডার। খুব কালো না, খুব আবার সাদাও নয়, হালকা। এইগুলো বিভিন্ন রকম মাপের হয়ে থাকে। এখন কথা হচ্ছে, এই সিন্ডারটা কি, কোথায় পাওয়া যায়? সিন্ডারটা যেখানে কয়লাকে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় সেখান থেকেই সিন্ডারটা পাওয়া যায়। কয়লাকে যখন উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়, ছাই হওয়ার আগের অংশটা হচ্ছে এই সিন্ডার। এই সিন্ডারটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। যেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে সেখান থেকে এই সিন্ডারটা পাওয়া যাবে। কিংবা যেখানে উচ্চ তাপমাত্রায় কয়লাকে পোড়ানো হয়, যেমন ধরো তোমার আয়রন প্ল্যান্ট হলো কিংবা তোমার রেস্টুরেন্ট হলো, সেখানে এরকম সিন্ডার পাওয়া যায়। অথবা কামারশালাতে এই সিন্ডার পাওয়া যায়। প্রথমে বাজার থেকে এরকম সিন্ডার নিয়ে এসে প্রথমে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। এইভাবে ভালো করে এটাকে, যত ধুলো ময়লা যত থাকবে সব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে এটাকে শুকিয়ে তারপরে গোলাপ গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। যতক্ষণ না জলটা সাদা হয়ে যাচ্ছে তখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইভাবে ধুয়ে ওপরের জলটা একদম কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। যতক্ষণ না কাঁচের মতো পরিষ্কার হচ্ছে ততক্ষণ এটাকে ধুতে হবে। এবার এটাকে আমি রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেব। রোদ্দুরে ভালো করে বিছিয়ে শুকিয়ে তারপরে আমি গোলাপ গাছটা প্রতিস্থাপন করবো। নার্সারি থেকে এরকম একটা সুস্থ সবল গোলাপ গাছের চারা নিয়ে আসতে হবে। গোলাপ গাছের চারাটা দেখে নিয়ে আসতে হবে যাতে কোনো রকম গাছটার মধ্যে ডাইব্যাক না থাকে, গাছের পাতাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না থাকে। এই গোলাপ গাছটার জন্য আমি এরকম 8 ইঞ্চির একটা টব নির্বাচন করেছি। এখানে নিচে 1 ভাগ সিন্ডার আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট। আর মাটির টবেতে যেরকম দিনে 2 বার করে জল দিতে হয়, কিন্তু সিন্ডারেতে গাছ লাগালে সেটা করলে চলবে না। সেখানে 3 থেকে 4 বার জল দিতে লাগে গরমকালে। আর আমার হাতে যেহেতু সময় নেই, তাই জন্য আমি ব্যক্তিগতভাবে এখানে আমি কোকোপিটটা ইউজ করেছি যাতে জলের পরিমাণটা কম লাগে। তোমরা চাইলে তোমাদের কোকোপিটটা ইউজ করতেও পারো, আবার শুধু সিন্ডারের মধ্যেও গাছটা করতে পারো। আর তার সাথে নিয়েছি আমি এখানে 2 চামচ হাড় গুঁড়ো। যদিও সিন্ডারেতে ফাঙ্গাসের আক্রমণটা খুবই কম হয়, তাও গাছটাকে ভালো রাখার জন্য এখানে নিয়েছি আমি 1 চামচ ফাঙ্গিসাইড। সিন্ডারে এই গোলাপ গাছটাকে বসাতে গেলে প্রথমে যেটা করতে হবে, এই গোলাপ গাছের শিকড়টাকে মাটি থেকে আলগা করে নিতে হবে। মানে শিকড়ের মধ্যে মাটি রাখলে চলবে না। প্রথমে কাঁচি দিয়ে পলিকাটা কেটে নিতে হবে। খুব সাবধানে করতে হবে যাতে শিকড়ে যেন আঘাত না লাগে। তারপরে এখানে প্লেন জল নিলাম। জল নিয়ে এই গোলাপ গাছটাকে এখানে মাটিটা আলগা করার জন্য এখানে রেখে দিলাম। জলের মধ্যে মাটিটা থাকলে কী হবে, মাটিটা আলগা হয়ে যাবে এবং শিকড়টা খুব সহজেই মাটি থেকে ছেড়ে যাবে। মাটিটা আলগা হয়ে গেছে। এবার এটাকে আমি ছাড়িয়ে নেব, হালকা হালকা করে ছাড়িয়ে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে। পাতলা পাতলা সরু সরু এখানে গোলাপ গাছের শিকড় থাকে, এগুলো যেন আঘাত না পায়। শিকড়গুলো আমার
এরকম ছাড়ানো হয়ে গেল মাটি থেকে, একটা মাটি এর মধ্যে লেগে নেই। এবার এই গোলাপ গাছটা মাটি মুক্ত করার পর শিকড় থেকে, যাতে শিকড়গুলোতে ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয়, ওই জন্য এখানে আমি 1 চামচ ফাঙ্গিসাইড দিয়ে জলেতে 5 মিনিট ভিজিয়ে রাখবো। ফাঙ্গিসাইড জলেতে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে গোলাপের শিকড়গুলো যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয়। অল্প নুড়ি পাথর আর বালি দিয়ে তবে ড্রেনেজ সিস্টেমটাকে আমি তৈরি করে নেবো। যদিও এটা সিন্ডারে, সব জলটা, বেশিরভাগ জলটাই মাটির নিচ দিয়ে, টবে দিলে মাটির নিচ দিয়ে বেরিয়ে যাবে, তাও গাছটা সেফটির জন্য আমি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি সিন্ডারটা দিয়ে টবটাকে ভরাট করে নেব। পাঁচ মিনিট গোলাপ গাছটাকে ফাঙ্গাসযুক্ত জলেতে রাখার পরে আমি এবার সিন্ডারেতে এই গাছটা প্রতিস্থাপন করব। কিন্তু সিন্ডারে প্রতিস্থাপন করার আগে গোলাপ গাছেতে কোনো রকম কুঁড়ি বা এই পাতা রাখা যাবে না, সব কাঁচি দিয়ে কেটে দিতে হবে। যদি পাতা বা কুঁড়ি গোলাপ গাছে থাকে, তাহলে গোলাপ গাছটা তার পাতা এবং কুঁড়িতেই পুরো শক্তিটা খরচ করবে, আর তখন আর শাখা প্রশাখা বেরোবে না। ওই জন্য এই পাতাগুলো সব আমি কেটে দেবো, এইভাবে সব কেটে দেবো পাতাগুলোকে। এগুলো দেখো পাতা কুড়ি সব কেটে দিয়েছি আমি। গাছটাকে আমি বসে দেবো। এই কাজটা অবশ্যই করতে হবে। যখন এই গাছটা যদি পাতা কুড়িগুলো থাকে, তাহলে গাছটা তার বৃদ্ধির দিকে নজর দেবে না, খালি পাতা এবং কুড়ির দিকেই ও পুরো শক্তিটা খরচ করবে। গোলাপ গাছের শিকড়গুলো যাতে খুব ভালোভাবে বৃদ্ধি পায়, ওই জন্য আমি এখানে কিছুটা রুটিং হরমোন দিয়ে দেবো, যাতে শিকড়গুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। গ্রাফটিংয়ের নিচ থেকে বসাতে, গ্রাফটিংটাকে যেন, যে গ্রাফটিংটা যেটা আছে, এই গ্রাফটিংটা যেন মাটির ওপরে থাকে, মানে সিন্ডারের ওপরে থাকে, এটা যেন ভেতরে না ঢুকে যায়। গাছটা আমার সিন্ডারের মধ্যে প্রতিস্থাপন হয়ে গেল। হয়ে যাওয়ার পর যে ফাঙ্গিসাইডযুক্ত যে জলটা ছিল, সেটা আমি এখানে দিয়ে দেবো। গাছটা আমার প্রতিস্থাপনের পরে 1 সপ্তাহ আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপরে আমি এটাকে হালকা রোদ্দুর যেখানে আসে সেইখানে 1 সপ্তাহ পর গাছটাকে আমি রাখবো। আর যখন গাছেরতে নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে, তখন এটা আমি টানা যেখানে রোদ্দুর আসে সেইখানে রাখবো। এখন সোজাসুজি ডাইরেক্ট সানলাইটে আমি এটাকে রাখবো না। আর 1 সপ্তাহ পর এটাতে আমি দেবো NPK 12-61-0, ওটা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে, তার থেকে 8 ইঞ্চি টবেতে আমি 250 গ্রাম মতন দিয়ে দেবো। 12-61-0 প্রত্যেক সপ্তাহে একবার করে দেবো। মোট 1 মাস এই কাজটা করব। তারপরে এটাতে আমি কিছু জৈব খাবার দেবো। এর মধ্যে আমি 2 চামচ হাড় গুঁড়ো ও 1 চামচ NPK 0050, এটা আমি গাছেতে দিয়ে দেবো। সিন্ডারে গাছ করতে গেলে একদিন ছাড়া ছাড়া গাছেতে খাবার দিতে হবে। যেমন ধরো একদিন গ্যাপ দিয়ে যেমন ধরো 1 সপ্তাহ খোল পচা জল দিলাম, বা তারপরে একদিন গ্যাপ দিয়ে আমি একদিন 12-61-0 NPK 12-61-0 দিলাম,
তারপরে একদিন গ্যাপ দিয়ে হিউমিক অ্যাসিড দিলাম। এইভাবে একদিন ছাড়া ছাড়া গ্যাপ দিয়ে গাছেতে খাবার দিতে হবে। কারণ মাটিতে থাকলে কি হয় না, মাটিতে থাকলে গাছ তার পুষ্টিমূল্যটা ঠিকমতো নিতে পারে, কিন্তু যেহেতু এটা সিন্ডারে, এর মধ্যে কোনো রকম খাবার নেই ভার্মি কম্পোস্ট ছাড়া, ওই জন্য এটাতে একদিন ছাড়া ছাড়া খাবার দিতে হবে। শীতকালেতে গাছেতে জল অতটা লাগে না, একবার জল দিলেই হবে। কারণ আমার যেহেতু এটা কোকোপিটে আছে, ওই জন্য জলটাকে ধরে রাখে। কোকোপিট ভার্মি কম্পোস্ট আছে, ওই জন্য জলটা ধরে রাখে। কিন্তু গরমকালেতে যারা শুধু সিন্ডারে করবে তাদের কিন্তু 3 থেকে 4 বার জল দিতে হবে, আর কোকোপিটে করলে 2 বার জল দিলেই হবে। আর আমি যে পদ্ধতিটা অবলম্বন করি জলটা খুব কম লাগে, সেটা হলো এই যে টবটা দেখছো, এই টবটা আমি একটা এরকম পাত্রের মধ্যে রেখে দিই। গরমকালে রেখে এখানে আমি জলটা দিয়ে দিই, এভাবে জল দিয়ে দিই এর মধ্যে, এই পাত্রের মধ্যে এখানে জল দিয়ে দিই। জলটা দিয়ে দিলে কী হবে, যখন এই টবের মাটিতে যখন জল শুকিয়ে যাবে তখন এইখান থেকে জলটা সংগ্রহ করবে। এখান থেকে যে জলটা আছে এখান থেকে জলটা পুরোটা টেনে নেবে, তখন অতটা বেশি জল লাগবে না। এটা গেল গাছের খাবারের ব্যবস্থাপনা। এবং গাছের রোগ এবং পোকা বলতে যখন গাছেতে, গোলাপ গাছেতে নতুন নতুন এরকম কচি কচি পাতা আসবে, এগুলো খাওয়ার জন্য থিপস, মাইটস, অ্যাপিডস, হোয়াইট ফ্লাই, এই পোকাগুলো আসে। এইগুলো কী করে, গাছের এই পাতার নিচে বসে গাছের পাতার রসগুলো চুষে চুষে খায় এবং পাতাটা খেয়ে পাতাটাকে কুঁকড়ে দেয়। এইগুলো যাতে না হয় ওই জন্য মাসে 2 বার করে পেস্টিসাইড দিতে হবে। যেমন কাকা, থিটা, কনফিডার, এগুলো 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে মাসে 2 বার সন্ধ্যের দিকে স্প্রে করে দিতে হবে। তাহলেই কোনো রকম রোগ পোকা এই গোলাপ গাছের ধারে কাছে ঘেঁষতে পারবে না। গাছেতে মাসে 2 বার করে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে, যাতে গোলাপ গাছেতে একটা বিশাল মারাত্মক রোগ হয়, সেটা হচ্ছে ডাইব্যাকটা কী করে না, ডাইব্যাকটা যখন আক্রমণ করে তখন গাছের ডালটাকে শুকিয়ে দেয়। উপর থেকে ডাইব্যাকটা হয়ে নিচের দিকে নামতে গাছের পুরো গোড়াতে এসে গাছটাকে পুরো কালো করে দেয়, গাছের ডালটাকে, এবং গাছটা মারা যায়। ওই জন্য এই রোগটা যাতে না হয় ওই জন্য মাসে 2 বার করে ফাঙ্গিসাইড দিতে হবে। যে কোনো ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন আছে, সাপ আছে, এইগুলো 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করে সকালের দিকে কিংবা বিকেলের দিকে স্প্রে করে দিলে এই ডাইব্যাক রোগটা হবে না। আর গাছেতে অনেক সময় গাছেতে যে ছোটো যে স্পট, কালো স্পট দেখা যায়, এইগুলো সব ফাঙ্গাসের জন্য হয়। এই ফাঙ্গিসাইডটা দিলে এইগুলো আর আসবে না। গোলাপ গাছটা বসাবার পর যখন নতুন নতুন কচি কচি পাতা বেরোবে তখন অবশ্যই একদিন ছাড়া ছাড়া কেমিক্যালযুক্ত খাবার যেটা বললাম সেটা অবশ্যই দিতে হবে। তাহলেই দেখবে গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গাছেতে অনেক কুঁড়ি আসবে। তো বন্ধুরা, এটা গেল সিন্ডারের মধ্যে গোলাপ গাছের প্রতিস্থাপন সম্বন্ধে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পাশে থাকা যে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন সহজেই নোটিফিকেশানটা যাতে সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।